আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবিগুরুর প্রতি এই শ্রদ্ধার্ঘ্যর সঙ্গে সঙ্গে এতক্ষণে যারা আপনারা সকলে মঞ্চের ওপারে এসছেন, ছন্দবন্ধনের ফেসবুক লাইভ থেকে উপস্থিত হয়েছেন, সকলকে আমার এবং স্টুডিওতে উপস্থিত সকল শিল্পীদের এবং ছন্দবন্ধনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, বড়দিনের আগাম ভালোবাসা জানাই। ইতিমধ্যে আমরা সকলেই জেনে গিয়েছি আজকের সন্ধ্যা এক পূর্ণ আবৃত্তিময় সন্ধ্যা। আজকের উপস্থিত সম্মানীয় শিল্পীরা সকলেই স্টুডিওতে উপস্থিত। একে একে তাদের সামনে তাদের পরিচয় করিয়ে দেব আমি। রজত আজকে আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি এই মঞ্চে আগেই জানিয়েছি, একটু অনভ্যস্ত বটে, একটু সাজিয়ে গুছিয়ে নেবেন আপনারা আমাকে। আমি একে একে আসবো তাদের কাছে। তার আগে আমি ছন্দবন্ধন সম্পর্কে দু একটি কথা বলে নিতে চাই। ছন্দবন্ধন মূলত একটি আবৃত্তি চর্চা কেন্দ্র। প্রায় 2 দশক ধরে তারা আবৃত্তির ওপরে নানা রকম কাজকর্ম চলেছে। আমি তার সাক্ষী অনেকটাই। সুদূর শালবনী থেকে কলকাতা এই নিরলস যাতায়াতের মধ্য দিয়ে তাদের চর্চাকে জারি রেখেছে। আর এই চর্চার পেছনে যার নিরলস পরিশ্রম, তিনি আমার অত্যন্ত বন্ধু, দীর্ঘদিনের আবৃত্তির সাথী। আবৃত্তির নিষ্ঠা ও প্রেম আমাকে আপ্লুত করেছে বারবার। তারই আহ্বানে আজকে এই ছন্দবন্ধনের পেজে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। যে আহ্বান আমি একেবারে নাকচ করতে পারিনি, অনভ্যস্ত হওয়া সত্ত্বেও। তার গুণগ্রাহীও আমি একজন বলা যায়। সেই বন্ধু তার নিজের কর্মজীবনে একটা দায়িত্বপূর্ণ পদে আছে। শালবনীর টাকশালে তার কর্মজীবন। সেখান থেকে সমস্ত দায়িত্ব সামলেও তার আবৃত্তির প্রতি অনুরাগ সত্যি চোখে পড়ার মতো। তার নিবেদন আজকে আপনারা অবশ্যই শুনবেন। আর আছেন আপনাদের সকলের আকাঙ্ক্ষিত প্রিয়জন, আমার শ্রদ্ধার দিদিভাই আপনাদের ব্রততী বন্দ্যোপাধ্যায়। তিনিও আজকে মঞ্চে উপস্থিত। আমি তার সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং সবার আগে আমি ডেকে নেব রজত মিত্রকে। তার নিবেদনে আজকে সে আসার আগে ছন্দবন্ধন সম্পর্কে দু একটি কথা বলবে এবং তারপরে তার নিবেদন রাখবে। তারপর আমি ডেকে নেব আজকের আপনাদের আকাঙ্ক্ষিত শিল্পীকে আমাদের স্টুডিওতে, পিয়াসিনী মোজে স্টুডিও থেকে আমরা আজকে ফেসবুক লাইভ করছি, সেখানে ডেকে নিচ্ছি ছন্দবন্ধনের কর্ণধার আবৃত্তি শিল্পী রজত মিত্রকে। রজত, নমস্কার। ছন্দবন্ধনের পক্ষ থেকে আজকের এই বন্ধন দৃঢ় হোক ছন্দে শীর্ষক অনুষ্ঠানে যারা মোবাইলের পর্দায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই। 20 বছরের উপর আমরা আবৃত্তি চর্চা চালাচ্ছি। চাকরি সূত্রে শালবনীতে যাওয়ার পরে কলকাতার সঙ্গে সঙ্গে শালবনীতেও চলছে আমাদের ছন্দবন্ধনের ব্যানারে আবৃত্তি চর্চা। কলকাতার বহু বড় অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। বিগত 6-7 বছর একটু সমস্যার জন্য পারছিলাম না। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম গত বছর পুজোর আগে
আমরা রবীন্দ্র সদন নিয়ে একটু বড় মাপের অনুষ্ঠান করব। 2019-এর অক্টোবরের পর থেকে পরপর 3বার আমরা আবেদন করেছি, পাইনি। চতুর্থবার যখন আবেদনের প্রস্তুতি নিচ্ছি সেই সময় লকডাউন হয়ে গেল। আমরা বুঝতে পারলাম এভাবে আমাদের পক্ষে এখন অনুষ্ঠানের পরিকল্পনা করা সম্ভব নয়। তারপর যুগের সঙ্গে তাল মিলিয়ে যে অনুষ্ঠান আয়োজনের ধারা এলো আমাদের কাছে, ফেসবুক লাইভ অনুষ্ঠান, আমরা একটু মানসম্মতভাবে তার আয়োজনের চেষ্টা করেছি। তারই ফলশ্রুতি আজকের এই আয়োজন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী মাননীয়া ব্রততী বন্দ্যোপাধ্যায় আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। সময়টা বড্ড কঠিন, বহু কিছু আমাদের মেনে চলতে হচ্ছে, সেখানে তার মধ্যেও উনি যে সম্মতি দিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞ, এবং অবশ্যই কৃতজ্ঞ আমার আবৃত্তি বন্ধু মলয়ের কাছে সঞ্চালনার দায়িত্ব নেবার জন্য। আমি একরকমভাবে আমরা ভেবেছিলাম, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি আমাদের পরিকল্পনাটাকে পাল্টে দিয়েছে। কোনো অসুবিধে নেই, আমরা তো আবৃত্তিই শুনব। আমরা তাই একটু আমাদের মতো করে একটু গুছিয়ে নিয়েছি। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পাব। আপনারা আপনাদের কমেন্টস, ভালো লাগা মন্দ লাগা একটু জানাবেন। হয়তো সব কমেন্টস পড়তে পারবে না মলয়, কিন্তু তা সত্ত্বেও পরবর্তী সময়ে আপনাদের এই মন্তব্যগুলো আমাদের উৎসাহিত করবে। আমি দুটো পর্বে আমার উপস্থাপনা রাখব। প্রথম পর্বের উপস্থাপনা আমি শুরু করছি। দিদি একটু অনুমতি দেবেন? নিশ্চয়ই। মলয়, শুরু করছি আমার প্রথম পর্বের উপস্থাপনা। যদিও আজকে আমার উপস্থাপনাটা গুরুত্বপূর্ণ নয়, মূলত আমরা দিদি ভাইয়ের আবৃত্তিই শুনব। তার মাঝে একটু আমার 4টে পরিবেশনা থাকবে, প্রথমে 2টি। একদম প্রথমে যে উপস্থাপনাটি রাখব, কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মূলত ওনাদের দুটো গান, সেটা আমি আবৃত্তির আকারে একসঙ্গে পরিবেশন করছি। পাহাড়ি গান এবং খুব পরিচিত রবীন্দ্রনাথের গান সংকোচের বিহ্বলতা, এই দুটো মিলিয়ে একটু চেষ্টা করছি। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চর বেদুইন, মোরা জানি না কো রাজা রাজ আইন, মোরা পড়ি না শাসন উদুখল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগল ঝোরার ঝরা জল, কল কল ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, মোরা মুক্ত পক্ষ নভচর, মোরা হাসি গান সম উচ্ছল, মোরা বৃষ্টির জল বনফল খাই শয্যা শ্যামল বনতল, মোরা প্রাণ দরিয়ার কলকল, মোরা মুক্ত ধারার ঝরা জল, চল চঞ্চল কল কল কল, ছল 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 ছল, চল চঞ্চল কল কল কল, ছল 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 ছল। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের কর জয়, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরই দিও
কঠিন পরিচয়, মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরেই দিও। কঠিন পরিচয়, মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরেই দিও। কঠিন পরিচয়। প্রথম উপস্থাপনা। এরপরে দ্বিতীয় উপস্থাপনায় যাব। আমাদের এই অনুষ্ঠানের শীর্ষ নাম হচ্ছে বন্ধন দৃঢ় হোক ছন্দে। আমরা এই ফেসবুক লাইভে অনুষ্ঠান করছি, কিছু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু আর একটা ভালো দিকও আছে। এই ধরনের আয়োজনে কিন্তু আমরা সারা পৃথিবীর আবৃত্তিপ্রেমী মানুষকে একসঙ্গে বেঁধে ফেলতে পারি। এটা আমাদের একটা পাওনা। এপার বাংলা এবং ওপার বাংলা, দুই বাংলার মধ্যেও আমাদের এরকম অন্তরের টান রয়েছে, একটা সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই বন্ধনকে ভীষণ সুন্দরভাবে ধরেছেন কবি শ্যামলকান্তি দাস তার ছবি কবিতায়। আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার বলবো না, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাট, উনি এর মিউজিকটা তৈরি করে দিয়েছেন। ওই মিউজিকের সঙ্গে আমি শ্যামলকান্তি দাসের এই বন্ধন দৃঢ় হোক ছন্দে এই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই কবিতাটি পরিবেশন করব। আমি একটু অনুরোধ করব, দিদি ভাই যিনি সাউন্ডে আছেন, আপনি একটু মিউজিকটা অন করবেন। ছবি কাছে দূরে দূরে, ছবি রহড়ায় রংপুরে, ছবি গঙ্গায় পদ্মায়, ছবি চাঁদ হয়ে ভেসে যায়, ছবি বনগাঁয় যশোহরে, ছবি বাংলার ঘরে ঘরে, ছবি কবিতায় গানে গানে, ছবি বাঁকুড়া বর্ধমানে। ছবি নকশি কাঁথার মাঠ, ছবি নেতাধো পানির ঘাট, ছবি চুঁচুড়া চট্টগ্রামে, ছবি তোমার আমার নামে, ছবি বোলপুর বরিশাল, ছবি অশোক পলাশে লাল। ছবি চাঁদমারি চবুতরা, ছবি দুই বাংলার ছড়া, ছবি পুঁটি মৌরলা মাছ, ছবি গন্ধ লেবুর গাছ, ছবি কলকা পাড়ের শাড়ি, ছবি নাড়াজোল রাজবাড়ি, ছবি বিন্নি ধানের খই, ছবি পথের পাঁচালি বই। ছবি আগুন রাঙানো ফুল, ছবি দুখুমিয়া নজরুল, ছবি শান্ত শিষ্ট পাজি, ছবি পদ্মা নদীর মাঝি, ছবি আব্বাস উদ্দিন, ছবি মেঘ বাদলের দিন, ছবি বটফল মুথা ঘাস, ছবি জীবনানন্দ দাস। ছবি খাপ ছাড়া ঝালা পালা, ছবি মক্তব পাঠশালা, ছবি কীর্তন খোলা নদী, ছবি জেগে আছে নিরবধি, ছবি ধান পাতা পান পাতা, ছবি ঢাকা থেকে কলকাতা। ছবি ভিতর ভুবনে আছে, ছবি মানুষের কাছে কাছে, ছবি মিটিংয়ে মিছিলে যায়, ছবি সাইকেলে রিকশায়, ছবি নতুন দিনের আলো, ছবি জৌলুসে জমকালো, ছবি গরম ভাতের থালা, ছবি স্বপ্নের ছেঁড়া মালা। ছবি ভিখিরি শিশুর হাত, ছবি দুঃস্বপনের রাত, ছবি খুনো খুনি সন্ত্রাস, ছবি বুড়ি গঙ্গায় লাশ, ছবি দুঃখিনী মায়ের মুখ, ছবি সংশয়ে উৎসুক, ছবি কুঁড়ে ঘর নিঝুম, ছবি কান্নায় ভেজা ঘুম। ছবি কাগজ পুরনো ছেলে, ছবি দিন যায় দেশে খেলে, ছবি স্বপ্নের মতো ভোর, ছবি জানালায় ফুল চোর,
ছবি জল পড়ে পাতা নড়ে, ছবি বাংলার ঘরে ঘরে। ছবি জল পড়ে পাতা নড়ে, ছবি বাংলার ঘরে ঘরে। ছবি সৌহার্দ্যে আঁকা, ছবি কলকাতা থেকে ঢাকা। ছবি সৌহার্দ্যে আঁকা, ছবি কলকাতা থেকে ঢাকা। ছবি ঢাকা থেকে কলকাতা, ছবি কলকাতা থেকে ঢাকা। ছবি ঢাকা থেকে কলকাতা, ছবি কলকাতা থেকে ঢাকা। ধন্যবাদ। আবার একটু মলয়ের কাছে যাই। তার কণ্ঠস্বরে যে ছবি আঁকলো, নিশ্চয়ই আপনাদের খুব খুব ভালো লেগেছে। আমার তো লেগেইছে। আর এই ভালো লাগা মন্দ লাগাগুলো যদি আমরা আপনাদের মন্তব্যে পাই, আমরা খুব ভালো লাগবে আমাদের। কারণ এমনিতেই কাছে সব দেখতে পাচ্ছি না, যদি মন্তব্যের মধ্য দিয়ে সেই উষ্ণতাটুকু আমরা পৌঁছে দিতে পারি শিল্পীর কাছে, সেটা আজকের এই বড় পাওনা হবে আমাদের। অন্ধকারে তোমার পা ছুঁয়ে যা পেয়েছি সেটুকুই তো পাওয়া। হঠাৎ যেন নদীর ধারে এসে এক আঁজলা জল মাথায় ছুঁয়ে নেওয়া। এইভাবে দীর্ঘ পথ চলতে চলতে প্রায় 28 বছর এই উজ্জ্বল প্রদীপ শিখার স্পর্শে থাকতে পেরে আমার শীতলতাকে একটু গলিয়ে নিতে পেরেছি। শুধু আবৃত্তি নয়, জীবনের প্রতিটি পুঙ্খানুপুঙ্খ বিষয় আমি তাঁর পাশে থেকে একটু একটু করে চেষ্টা করেছি শিখে নেবার। যিনি এক হাতে এই শিল্প মাধ্যমকে আরেকটি উজ্জ্বল পথের দিশা দিয়েছেন, যার কণ্ঠস্বর রান্নাঘর থেকে আঁতুর ঘর, কারখানা থেকে আলিশান আজও মোহিত হয়ে থাকেন, যার আবৃত্তি আগামী প্রজন্ম তার কাছে বারবার নতজানু হতে চায়, তিনি ব্রততী বন্দ্যোপাধ্যায়। আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় কাছের দিদিভাই, আপনাদের সকলের আকাঙ্ক্ষিত শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। সরাসরি এবার তাঁর কাছে। এবারে মাস্কটা খুলবো। আমি এতক্ষণ মাস্কটা পরেই ছিলাম। আসলে যারা আজকে এই লাইভে আছেন মোবাইলের সামনে, তাদের বলি যে আমার এক খুবই প্রিয় ভাই দেবাশিস, ওর একটা স্টুডিও আছে যেখান থেকে আমরা মাঝে মাঝে লাইভ অনুষ্ঠান এখন করে থাকি, আমার বাড়ির খুব কাছে। তো দেবাশিস সেই ছোট স্টুডিও ঘরটাকে সাজিয়ে দিয়েছে যাতে আমরা এখান থেকে কিছু কবিতা, কিছু কথা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো মলয় আছে আমার ডান দিকে, মানে আমি যেখানটা বসে আছি আমার ডান দিকে মলয় তো খুব সাজিয়ে গুছিয়ে আমাকে উপস্থাপনা করলো, কিন্তু আমি মলয়কে মাঝে মধ্যেই খুব বকুনি খায় আমার। কিন্তু যাও বলছিল, দীর্ঘ সময় ধরে ওর সঙ্গে পরিচয় এবং ওদের আমি আমার ভাই বলেই মনে করি। ওরা ভাই আমার, এবং ওরা আমাকে দিদির মতোই ভালোবাসে এবং শ্রদ্ধা করে। তো আমার মনে হয় যে সারা জীবনে এই যে কবিতা নিয়ে পথ চলেছি এবং এখনও এই যে কবিতার সঙ্গেই বসবাস করি, অনেক কিছু হয়তো পেয়েছি, কিন্তু এমন কিছু সম্পর্ক চারপাশে তৈরি হয়েছে, ভাই বোন, মা, মাসিমা, দিদি, এরকম সম্পর্ক যাদের সঙ্গে হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারা এমনভাবে আমার সঙ্গে, আমার ভালো মন্দর সঙ্গে মিলেমিশে আছেন যে আমার মনে হয় এটা আমার জীবনের একটা খুব বড় পাওয়া। আর রজতের সঙ্গে এই অনুষ্ঠানের সূত্র ধরে আলাপ হলো এবং ও যে এত দূর থেকে এসে এই শিল্প মাধ্যমটি নিয়ে চর্চা করেছে এবং ওর সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেই জন্য ওকে আমি অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন সবই জানাই। এবং এমন একটি ডিজিটাল অনুষ্ঠানেরও ব্যবস্থা করেছে, যেহেতু আবৃত্তি সংস্থার এই অনুষ্ঠান, সেহেতু আমিও আর আমার সম্মতি জানিয়েছি।
কেননা আমি যে খুব একটা ফেসবুক লাইভে আসি তা তো নয়, কিন্তু যেহেতু আবৃত্তি সংস্থা থেকে এটা করা হচ্ছে বিশেষ একটি লক্ষ্যকে সামনে রেখে, সেই কারণে আমার মনে হলো যে এই সন্ধেটা ওদের সঙ্গে খুব ভালোই কাটানো যায়। একদিকে মলয় আর একদিকে রজত, স্টুডিওর মধ্যে আছি তাই কিন্তু মাস্ক পরে আছি। এটা সব চিকিৎসকেরাই পরামর্শ দিচ্ছেন এবং আপনারাও জানেন। আমি জানি না মাইক্রোফোনের সামনে মাস্ক পরা আমার মুখ চিনতে অসুবিধে হলে ক্ষতি নেই, কিন্তু কণ্ঠস্বরটি মনে হয় নিশ্চয়ই চিনতে পারছেন। এখন আমাকে কি করতে হবে? মাস্কটা খুললে ভালো হয়, মাস্কটা খুলতে হবে, মানুষ তোমাকে ওইভাবে দেখতে চায়। বলো। হ্যাঁ, আমরা আর কথা বাড়াবো না। আপনারা অধীর অপেক্ষায় রয়েছেন যার কণ্ঠস্বর শুনবার জন্যে, যার আবৃত্তি শুনবার জন্যে এতদিন ধরে অপেক্ষা করে আছেন, সরাসরি তিনি তার কাছে। না, আমার কণ্ঠস্বর তো প্রায়ই শোনা যায়। না, আজকে যারা অপেক্ষা করে আছেন, আসলে কি সময়টা ঠিক খুব যে একটা খুব সুন্দর সময় তা তো নয়, মাঝে মধ্যেই মনটা খারাপ থাকে। আর শুধু আমার কেন, আমার ধারণা আপনাদের অনেকেরই বা তোমাদের অনেকেরই খারাপ থাকে, কেননা এমন এমন প্রিয়জনদের আমরা হারিয়ে ফেলছি। কেউ পারিবারিকভাবে প্রিয়জন, কেউ বন্ধুজন, কেউ দীর্ঘ সময় ধরে আমাদের শিল্প মাধ্যমগুলিকে এমনভাবে অলংকৃত করে রেখেছিলেন, তাদের এক এক করে চলে যাওয়াটা বড় বেদনার মতো বাজে। সারাক্ষণ সেগুলো, সেই সব বিষাদ থেকে এখনও নিজেকে মুক্ত করতে পারছি না আমরা অনেকেই। ধরুন না, গত মাসেই বা গত 2-3 মাসে কত প্রিয়জন আমাদের ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, তাদের সকলের সঙ্গে হয়তো সকলের আমাদের পরিচয় নেই, কিন্তু তারা তাদের কাজের মধ্যে দিয়ে কেউ অভিনয় করেছেন, কেউ আবৃত্তি করেছেন, কেউ এমন ফুটবল খেলেছেন যে সারা পৃথিবীকে পাগল করে দিয়েছেন, মাত্র 60 বছর বয়সে চলে গেলেন। তো এই যে চলে যাওয়াগুলো, এগুলো আমরা জানি যে অনিবার্য নিয়মেই চলে যেতে হয়, কিন্তু মেনে নেওয়া যায় না, মন খারাপ থাকে। আর তখন মন খারাপ থাকলে তো আমরা রবীন্দ্রনাথেই আশ্রয় খুঁজি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে, দুই নয়ানে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিন এই জীবনের সুখের পরে, দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনের তৃষার পরে, ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এইসব বিষাদের মুহূর্তগুলোয় তাঁর সুর, তাঁর কথা, তাঁর জীবনবোধ ঝরে পড়ুক আমাদের মনে, আমাদের শান্ত করুক, এই প্রার্থনা। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের কথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে,
অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। রবীন্দ্রনাথের সব কবিতা আমার কেন জানি না মনে হয় যে পুরো কবিতা মিলিয়ে যেন একটা কবিতা, এই যেন এক অনন্ত স্রোত। এই কবিতার পর সেই কবিতা, সেই কবিতা থেকে সেই কবিতা, মনে হয় একটাই কবিতা। এবং সব কবিতার মধ্যে দিয়ে যেন কাকে খুঁজে চলা, কিসের যেন অন্বেষণ, সব কবিতার মধ্যে দিয়ে যেন কিসের একটা আরতি। একটি কবিতা শোনাতে ইচ্ছে করছে। আমরা তো এই প্রায় 1 বছর হতে চলল, 8-9 মাস তো হয়েই গেল, একটা গৃহবন্দী জীবন কাটাচ্ছি। তো রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে পড়েছিলাম যে ছোটবেলায় তো অনেক নিয়ম কানুনের মধ্যে থাকতে হতো কবিকে, একটা গণ্ডির বাইরে বেরোতে পারতেন না। তো সেই গণ্ডির ভেতর থেকে বাইরের জগৎটাকে দেখতেন, আর বাইরের জগৎ খুব হাতছানি দিত কবিকে। কিন্তু পরিবারের নিয়ম অনুশাসন মেনে চলতে হতো, সেই নিষেধের গণ্ডি পার করার কোনো উপায় ছিল না। পরে আমি যখন অনুষ্ঠান করতে গিয়েছিলাম, এই রজত ওর কবিতার মধ্যে দিয়ে ওপার বাংলাকে ছুঁয়ে গেল। আমি যখন ওই বাংলায় অনুষ্ঠান করতে গেছি, ওপার বাংলায়, তো শাহজাদপুরে গেছিলাম। সেখানের কুঠিতে, যেখানে রবীন্দ্রনাথের কাজ করতেন, জমিদারি দেখতেন, সেখানে আমি দেখেছিলাম একটা, উনি যেখানে থাকতেন তার সেই বাড়িটির সামনে এই কবিতাটি লেখা আছে। তখন মনে হলো যে পরে ওইখানেই রবীন্দ্রনাথ বসে এই কবিতাটি লিখেছিলেন তার ছোটবেলার কথা মনে করে। 2 পাখি, এই কবিতাটি সেখানে লেখা, খাঁচার পাখি আর বনের পাখি। এক পাখি বন্দি আর এক পাখি আকাশে উড়ছে। আসলে আমাদের মনও তো তাই, আমাদের মনও তো, একটা মন নিভৃতে ঘরের কোণে বসতে চায়, আবার আর একটা মন বাইরে উড়ে যেতে চায়। আমাদের মন, আপনাদের সকলের মন, তোমাদের সকলের মনের মধ্যেই এই দুটো সত্তা আছে। আমরা সেই সব কিছু অনুভব ছুঁয়ে যাই এই কবিতার মধ্যে দিয়ে। 2 পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনে বাহিরেব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার, দোহার ভাষা 2 মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে,
আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায় মোর শকতি নাহি উড়িবার। এই চিরকালীন দ্বন্দ্ব, হ্যাঁ এই চিরকালীন দ্বন্দ্ব, খাঁচার পাখি আর বনের পাখি, এই দুই সত্তার দ্বন্দ্ব। রবীন্দ্রনাথের কবিতা একবার শুরু করে দিলে, মানে ভাবতে বলতে বা সেই কবিতার সমুদ্রে অবগাহন করলে আমি কেন, অনেকেই সেইখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারেন না। কিন্তু আজকে নানা কবির কবিতায় নানা কবিতার মালা গাঁথার ইচ্ছে আছে। মাঝে রজত কিছু শোনাবে, হয়তোবা মলয় কয়েকটা শোনাতে পারে, কি পরিকল্পনা আমি জানি না। আমার এরপরে যার কবিতা শোনাতে ইচ্ছে করছে তিনি জীবনানন্দ দাশ। জীবনানন্দের কবিতা যেটি শোনাবো বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতা। বনলতা সেন কাব্যগ্রন্থের অনেক কবিতা আমার, আপনার, আপনাদের প্রিয়, কিন্তু আজকে এই মুহূর্তে সেই সুচেতনার কাছে আসুন আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করি। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। আজকে এই অনুষ্ঠান, এই ডিজিটাল অনুষ্ঠান, আমার সঙ্গে যিনি আবহ প্রয়োগ করছেন তার নামটা একটু জানিয়ে দিই। সেও আমার খুব প্রিয় ছাত্রী, শ্রাবন্তী বসু। শ্রাবন্তী পেশায় বায়োটেকনোলজির অধ্যাপিকা। শ্রাবন্তী নেশায় আবৃত্তিকার, আবৃত্তি চর্চা করে এবং দীর্ঘ সময় আমার কাছে থেকে আবৃত্তি চর্চা করেছে। ও আজ প্যানেলে আছে, সেখান থেকে আবহ প্রয়োগ করছে। আর যেসব আবহে আজকের এই অনুষ্ঠান মুড়ে দেওয়া, সেই আবহ কখনো সৃজন করেছেন কল্যাণ সেন বরাট, কখনো প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, আবার কখনো
শান্তনু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো আমি একটুখানি শুনতে চাইছিলাম মলয়, অনুষ্ঠানে তো যাচ্ছি, যেহেতু এটা ফেসবুক লাইভ অনুষ্ঠান, একটু যারা শুনছেন, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, তাদেরও যদি মতামতগুলো একটু জানতে পারতাম তাহলে অনুষ্ঠানটি আরেকটু প্রাণবন্ত হতো। ইতিমধ্যে প্রচুর অসংখ্য মন্তব্য মতামত এসেছে, কিন্তু আমি এখান থেকে খুলতে পারছি না। যদি ওদিকে একটু খুলে দাও তাহলে আমি একটু, হ্যাঁ আমার মনে হয় একটুখানি মন্তব্যগুলো জানলে ভালো হয়, কেননা না হলে এটা ডিজিটাল অনুষ্ঠান তো একটু একরকম সেই পাওয়া যাচ্ছে না। আমরা আগেই বলেছি, আপনারা অনুষ্ঠান দেখছেন, দেখতে দেখতে আপনাদের যা মতামত নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখেছেন অনেক। আমরা এই ব্রেকে চেষ্টা করছি একটু আপনাদের কিছু কিছু মন্তব্য, কিছু কিছু মতামত পড়ে দিতে। আচ্ছা, আমি সুচেতনার এক ফাঁকে একটুখানি ঢুকেছিলাম, আবার কি আমি কবিতায় ফিরে যাব? তুমি একটুখানি বলতে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়, সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এই সময়ে শুভ চেতনার কাছে হয়তোবা আমার মনে হয়েছিল এই কবিতা পড়ে, সুচেতনা কবিতার অন্তরালে আছে সেই চেতনার কথা যেখানে আমরা পৌঁছতে চাই। আজকেও এই ফেসবুক লাইভের মধ্যে ছন্দবন্দনের এই ফেসবুক পেজ থেকে আপনাদের কাছে, তোমাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা কবিতার মধ্যে দিয়ে। আমার তো বটেই, সেই সঙ্গে মলয় এবং রজতেরও। আমি একটু মাঝে মধ্যে বিষয়টা যাতে একঘেয়ে না লাগে, ডিজিটাল অনুষ্ঠান একটু কথাবার্তা হলে হয়তো ভালো হয়, সেই জন্য আমি জানতে চাইছিলাম মলয়ের কাছ থেকে কি ধরনের কথা বা মন্তব্য আসছে, সেটা একটু জানতে পারলে এখানে যারা আছে সকলেরই ভালো লাগবে। জীবনানন্দ দাশ, এই যে বনলতা সেন কবিতার কাব্যগ্রন্থের কবিতা, জীবনানন্দের জন্ম সময়টা আমরা জানি 1899। এই সময় জীবনানন্দ জন্মগ্রহণ করেন। কি অবাক কাণ্ড, আমরা কখনো এইভাবে ভাবিনি। কাজী নজরুলেরও কিন্তু জন্মসাল 1899-98। এই নিয়ে একটু অনেকের কনফিউশন আছে, এক এক জায়গায় এক এক রকম পাই। তার মানে নজরুল এবং জীবনানন্দ দাশ সমসাময়িক। কিন্তু ভাবুন, দুজনের কবিতার ধরন বলুন, যে কবিতার এক্সপ্রেশন যেভাবে বা ভাষা, দুটো কিন্তু একদম দুরকম স্রোত। আমি জীবনানন্দের কবিতা শোনালাম, এবারে কাজী নজরুলের একটি লেখা আমি শোনাবো। এটি শান্তনু আমার সঙ্গে দীর্ঘ সময় যে আবাহ প্রয়োগ করেছে, এখনও কোনো দরকারি শান্তনু সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শান্তনু এটি অনুরোধ করেছিল আগের স্টুডিও থেকে যে অনুষ্ঠানটি করেছিলাম সেই অনুষ্ঠানে। তো শান্তনুর অনুরোধে এই লেখাটি আবৃত্তি করে শোনাবো কাজী নজরুল ইসলামের।
পথিক তুমি কি পথ হারাইয়াছ? কিছু বলবি? হ্যাঁ, না, মেসেজ আমরা পাচ্ছি, একের পর এক মেসেজ চলে আসছি, পড়বার সুযোগ পাচ্ছি না। শুভময় রায় লিখেছেন শান্তিনিকেতন থেকে, দিদি শুনছি শান্তিনিকেতন থেকে। কথা সরকার লিখছেন কবে যে ছুঁতে পারবো তোমায়। স্বপ্না বিশ্বাস লিখছেন নদিয়া থেকে, তোমার কথা শোনার সময় হারিয়ে যায় কবিতার গভীরে, সেই সময় কিছু লিখতে ইচ্ছে করে না দিদিভাই। পম্পা বসু লিখছেন, স্বাগতা লিখছেন এবং বহু দূর দূরান্ত থেকে সকলেই। জেনিফা ইফাত লিখছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্যারের সাথে যে কবিতাগুলো আবৃত্তি করেছিলেন সেগুলো একটু শুনতে চাই। শোনাবো। এরকম অজস্র মন্তব্য, অজস্র মতামত আসছে, আমি একে একে চেষ্টা করছি একটু ধরে রাখবার। দিদি, তুমি পরের নিবেদন। আচ্ছা, পথিক তুমি কি পথ হারাইয়াছ, কাজী নজরুল ইসলাম। বনানী কুন্তলা ষোড়শী বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল, পথিক তুমি কি পথ হারাইয়াছ? সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি, সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি। পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল। হে আমার গহন বনের তরুণ পথিক দল, আজ আবার সেই বনানী কুন্তলা ভৈরবী সুতা বনের বুক চিরে বেরিয়ে এসেছে। চোখে তার অসংকোচ, দৃষ্টির খড়গধার, ভালে তার কাপালিকের আঁকা রক্ত তিলক, হাতে তার অভয় তরবারি। সে আবার জিজ্ঞাসা করছে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল, ওরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা, বল তোরাও কি আজ সৌন্দর্যাহত রূপ বিমূঢ় পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবীর উপসীর পানে চেয়ে থাকবি? উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু। বল মা ভই, আমরা পথ হারাই না, আমাদের পথ কখনো হারায় না। বল আমাদের পথ চিরচেনা পথ, হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয়। সিংহ শার্দুল শঙ্কিত কণ্টক কুণ্ঠিত বিপথেই আমাদের চলা। ওগো ভৈরবী মেয়ে, এ রক্ত পথিকের দল, নবকুমারের দল নয়। ভৈরবীর উপসী আবার জিজ্ঞাসা করে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? এবার বলো আমার বন্য তরুণ দল, আমরা পথ হারাইয়াছি, বনের পথ হারায় নাই। অকুণ্ঠিত অনবগুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়া পাথক, পরাজয়ের লাজ অবগুণ্ঠন পড়ুক। নিবিড় অরণ্য তারি বুকে দোলে দোলে দোলে, লতাপাতা সব দোলে, বনস্পতির দল দোলে দোলে, তারা সবুজ খুনের তেজের বেগে। তারই মধ্যে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল। তাদের পথ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে। অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির, মন্দিরে রক্ত ভুখারিণীর তৃষ্ণা বিউভল জিহ্বা দিয়ে টপ টপ করে পড়ছে কাঁচা খুনের ধারা। দূরে হাজার কণ্ঠের ভৈরব গান শোনা গেল, তিমির হৃদয় বিদারণ জলদগ্নি নিদারুণ, জয় সংকট সংহার, জয় শঙ্কর শঙ্কর। রক্ত পাগলি পেটির পায়ের চাপে শিবার্তনাদ করে উঠল। রক্ত মশাল করে ভৈরবপন্থীর কণ্ঠ শোনা গেল আরও কাছে। বজ্র ঘোষ বাণী, রুদ্র শূলপাণি, মৃত্যু সিন্ধু সন্তর, জয় শঙ্কর শঙ্কর। আবার শিব মোচড় খেয়ে উঠল, কিন্তু সব তার বুকে চেপে। মন্দির থরথর করে কাঁপতে লাগলো। উল্লসিত বনানী ঝড়ের ফুঁ দিয়ে নাচতে লাগলো। কাপালিকের রক্ত আঁখি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আর দেরি নেই, ওই আসে রক্ত পূজার বলি। ছেড়ে দে বেটি, ছেড়ে দে শিবকে, কল্যাণকে উঠে দাঁড়াতে দে। ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো। মেঘ ডম্বরুতে বোধনের বাজনা বাজতে লাগলো। বিজলি মেয়ের বজ্র কড়া নাড়ার মতো বাইরে দস্যুমে কড়কড় শব্দে কড়া নেড়ে হেঁকে উঠল, দোর খোলো, পূজা এসেছে।
বাইরে ঝড়ের দোলার তালে তালে ভৈরবপন্থীর দল নাচতে লাগলো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। ঝনঝন শব্দে মন্দির দ্বার খুলে গেল। কাপালিক বেরিয়ে এলো, নয়নে তার দারুণ হিংসাবহ্নি, স্কন্ধে তার বিজয় কৃপান। মন্দির প্রাঙ্গণে নৃত্য চলতে লাগলো। তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। ভৈরবী হাঁকলে, আর দেরি কি? বনানী তেমনি দোলে দোলে দোলে। একটা কাতরা নেই, একটা ব্যথিতার ক্রন্দনের মতো কি যেন দোলে বনানীর পাগলামিতে। কখন পূজা শেষ হয়ে গেছে, কখন ঘন্টা বাজল, কখন বলি দেওয়া হলো, তা কেউ জানলে না। শুধু মন্দিরের শুভ্র বেদি রক্তে ভেসে গেছে। সব পাগলি বেটির চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে। এক রাশ কাঁচা হৃৎপিণ্ড বেটির পায়ের কাছে তখনও ধরফর করছে, যেন সদ্য ছিন্ন রক্তজবার জীবন্ত কাতরানি। আকাশ থেকে অগ্নিরথ নেমে এলো, তাতে চড়ে বলিদানের তরুণরা যখন ঊর্ধ্বে ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে উঠে যেতে লাগলো, তখন বন্য মেয়ে কাপালিক কন্যারও দুই গণ্ড বেয়ে টস টস করে জলের ধারা গড়িয়ে পড়ছে। সে আর একবার করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? তারপর করালি বেটির রক্তমাখা পায়ে লুটিয়ে পড়ল। কাপালিকের খড়গ আর একবার নৃত্য করে উঠল। ভৈরবী শুধু বললে, মা। ততক্ষণে আকাশ থেকে অগ্নিরথ যাত্রী দলের উত্তর ভেসে এলো। পথ হারাই নাই দেবী, ওই খড়গ চিহ্নিত রক্তপথে শিব জাগাবার পথ। দেবাশিস যদি একটু মনিটরটা বাড়িয়ে দেয় মাঝে মধ্যে, ওই জন্য একটু ড্রাই আসছে, মানে এটা একটু ফ্লাকচুয়েট করছে। ওটা যদি একটু বাড়িয়ে দাও, ওই জন্য একটু মনোসংযোগ এদিক ওদিক হয়ে যাচ্ছে। এটা হয়, হতেই পারে। এতজন এখানে আমাদের টেকনিশিয়ান, এতজন সহযোগী আছেন, এত রকম যন্ত্রপাতি তার একটু একটু হতে পারে। আমি জানি না আউটপুটে কিছু সমস্যা হচ্ছে কিনা, তবে আমার এখানে একটু মনিটরটা মাঝে মধ্যে একটু বাড়ালে মনে হয় ঠিক হবে। হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, হতে পারে, হতে পারে। আমরা এত কিছু বিরুদ্ধতার মধ্যে, তবু মানুষ তো সব কিছুকে জয় করেই এগোবে। কত কিছুর মধ্যে একেবারে চেষ্টা করে এগোনো হচ্ছে, যাতে মঞ্চে আবৃত্তি করলে যে ভালো লাগাটা আপনাদের আসে বা আপনারা পান, সেটা যেন এই স্টুডিও থেকেই পান, সেটাই চেষ্টা করা হচ্ছে। মাঝে মধ্যে একটু তার এদিক ওদিক করলে একটু গন্ডগোল হয়ে যায় আর কি। একটু মনিটরটা, হ্যাঁ, একটু পারলে ভালো হয়, আগের বার যেমন ছিল। হ্যাঁ, আমি পরের কবিতায় যাব। মলয়, তোর কিছু বক্তব্য আছে? বক্তব্য নেই, তুমি পরে নিবেদনে এসো। মুগ্ধদায় সবাই শুনছে, এখন মাঝখানে বক্তব্য হলে রেশ কেটে যাবে। আচ্ছা, এরপরে যে কবিতাটি শোনাতে চাইছি সেটি প্রদীপদাকে মনে করে। প্রদীপদাকে মনে করে কেন? হ্যাঁ, এখন ঠিক আছে, আমি জানি না বাইরে কি আছে। ঠিক আছে কি? একটু দেবাশিস দেখে নাও। প্রদীপদা এই কবিতাটি আমাকে এক সময় নিজে শিখিয়ে দিয়েছিলেন। তখন আমরা থাকি হৃদয়পুরে। আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছি। আমাদের ডিপার্টমেন্ট ছিল কাটাকল, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। তো প্রদীপদার সঙ্গে তারও আগে থেকে আলাপ। দাদা একদিন বললেন, তোমাদের হৃদয়পুরে যাব, একটু গ্রাম বাংলার পরিবেশ পেতে। তখন হৃদয়পুর কিন্তু সত্যি একটু গ্রাম বাংলার মতোই পরিবেশ ছিল, এখন একদম শহরের মতো হয়ে গেছে।
তো ওই হৃদয়পুরে ছিলাম বলেই ওই সময়টা আমি প্রকৃতিকে খুব কাছ থেকে পেয়েছি। আকাশ, গাছগাছালি, বাড়ির সামনে পুকুর, মাছ ধরতাম, অনেক কিছু সবজি টবজি হতো। আমাদের যে বাগানটুকু ছিল মাঝে মধ্যে তার পরিচর্যায় থাকতাম। খুব ভালো একটা সময় আমরা ওই সময় কাটিয়েছিলাম। তো প্রদীপদা একদিন এলেন আমাদের হৃদয়পুরের বাগান বাড়িতে। তো সেদিন আবার আমার মনে আছে ওনাকে আমি রান্না করে খাইয়েছিলাম, চিকেন রান্না করে খাইয়েছিলাম। হ্যাঁ, তো প্রদীপদাকে বললাম আপনাকে যে এত ভালো আমি রান্না করে খাওয়ালাম, তা উনি বললেন বা দারুণ রান্না হয়েছে ব্রততী, তা এত ভালো যে আপনাকে আমি রান্না করে খাওয়ালাম, আমাকে তো একটা কিছু পুরস্কার দিতে হবে। তখন প্রদীপদা বলল কী পুরস্কার? তাহলে প্রদীপদা একটু বলে দিন না আপনি কি করে মাইক্রোফোনটা ব্যবহার করেন, কোনো ফ্লপ আসে না, একদম মুখের সামনে মাইকটা নিয়ে একেবারে ঠেকিয়ে আপনি বলেন, অথচ আপনার কোনো ফ্লপ আসে না, একটু শিখিয়ে দিন না। না, সব শিখিয়ে দিলে কি হয়? আলাম ঠিক আছে, তাহলে ওটা নয় পরে শেখাবেন, আপনি আমার ওই কবিতাটা খুব ভালো লাগে, আপনি শিখিয়ে দিন আমায় ছন্দটা, শিখিয়ে দিন। দেবাশিস ঠিক আছে? হ্যাঁ। তো প্রদীপদা বললেন, মিটিমিটি হাসছেন। আমি বললাম ওই দূরের পাল্লাটা আমাকে একটু শিখিয়ে দিন। প্রদীপদা বললেন, আমার মাও তখন ওখানে উপস্থিত, মাও হাসছেন আমার আবদার শুনে। তো প্রদীপদা শিখিয়ে দিয়েছিলেন। তো পরে ওটি আমি মঞ্চে করেছি, কল্যাণদা বহ করেছেন। একসময় খুব আনন্দ নিয়েই করেছি, আজকে মনটা খারাপ লাগছে। প্রদীপদা চলে গেলেন। দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্ত। ঝিমখান তিনদার তিনজন মাল্লা, চৌপর তিনপুর দেয় দূর পাল্লা, কঞ্চির তীর সব ওই চর যাচ্ছে, মনোহাস ডিমদার শ্যাওলায় ডাকছে, চুপচুপ ওই টুক দেয় পান কৌটি, দেয় টুক 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 ঘুমটার বৌটি, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপছায়া জাটসারি তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টিরে চোখ দুটি ভোমরা, ভাব কত বের ভরা রূপ দেখো তোমরা, পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভাঙা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পীরেরই শিরনি মেনে চল রে টেনে বৈঠা হেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে বাঁয়ে বাঁচিয়ে ডাইনে রুখে, মুখতে টানো বৈঠা হানো 717 কোপ কোপানো, হাড় বেরুলো খেজুরগুলো ডাইনি যেন ঝামর চুলো, নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো। ঝাপসাল ওই চরের ভিতে ফিরছে কারা মাছের পিছে, পীর বদরের কুদরতিতে নৌকো বাঁধা হিজল গাছে, লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন, চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রে, ছিপখান তিনদার চারজন যাত্রী, জড়ায় ঝাঁঝিদারের বুকে ঝাউয়ের বিথি হাওয়ায় ঝুঁকে, ঝিমাই বুঝি ঝিঝির গানে, স্বপন পানে পরাণ টানে, তারায় ভরা আকাশ কি ধুলোয় পেয়ে ধুলোর পরে, লুটিয়ে পোলোয়া চুম্বিতে কুহক মোহমন্ত্র ভরে, কেবল তারা শেষের শিরে মানিক পারা, হিসাব নাহি শঙ্কা নাহি, কেবল তারা যেথায় চাহি, কোথায় এলো নৌকোখানা, তারার ঝড়ে হইরে কানা, পথ ভুলে কি এই তিমিরে নৌকো চলে আকাশ চিরে। আর চোদ্দের ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা, চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সাটসার, বৈঠার ঘাই সেই দ্বীপ সব নড়ছে, ভিল ভিলে হাঁস তার জল গায়ে চড়ছে, ওই মেঘ জমছে চল ভাই সমছে,
গাও গান দাও শীষ, বকশিস বকশিস। খুব চট্টুর চল, বয়স্রোত ঝিরঝির, নেই ঢেউ কল্লোল, নয় দূর নয় তীর, নেই নেই শঙ্কা, চল সব ফুর্তি, বকশিস টঙ্কা, বকশিস ফুর্তি। ঘুর ঘুর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে। তিনজন মাল্লা, চৌপর তিন ভোর, দেয় তোর পাল্লা। তিনজন হ্যাঁ বলো রজত, কিছু বলছিলে? না না, আমি মানে কি বলবো। আচ্ছা মলয় কিছু বলে, আমি ততক্ষণ একটু জল খেয়ে নিই। অপার মুগ্ধতায় শুনছি, শুধু শুনছি। মলয় বড্ড জানেন, ভালো ভালো কথা বলে। এত দিন ধরে পাশে আছি, এত দিন ধরে পাশে থেকে শুনছি, এতগুলো বছর কখনো মনে হয়নি যে না থাক এই অনুষ্ঠানটা শুনবো না। পাশে যখনই সুযোগ পেয়েছি তখনই পাশ থেকে শোনার চেষ্টা করেছি। বহু মঞ্চে একসঙ্গে থেকে পাশে থেকে থেকে শুনেছি। এখনও তাই স্টুডিওতে বসে শুনছি আর সেই পুরনো দিনগুলোর কথা ভাবছি। সেই একদম এত বছর আগের থেকে এখনও পর্যন্ত একই রকম ভালো লাগা। দিদি যাই বলুক, এটা ভেতরের কথা, এটা আমি আটকে রাখতে পারলাম না। নিশ্চয়ই আপনাদের কাছেও এরকম মন্তব্য আসছে, প্রচুর মন্তব্য পাচ্ছি। আমি একসময় পড়বো, একটু সময় চেয়ে দিদির কাছ থেকে। এই মুগ্ধতাটুকু আর নষ্ট করতে চাইছি না, প্লিজ দিদি আরেকবার। এই এসিটা একটু চালাতে হবে, গরম লাগছে, একটু কিরকম গরম গরম লাগছে। রজত খুব পার্টিকুলার, আমার খুব ভালো লেগেছে রজতকে। আরও ভালো লেগেছে টাঁকশালে কাজ করে। কোনো অসুবিধে হলে এই সময় আমার এরকম একজন চেনা জানা দরকার ছিল। একদম, হ্যাঁ আমিও বন্ধুত্বটা রেখেছি। এবারে মাস্ক পরে আছে, আর এবার যদি ফেসবুকে ওকে সবাই দেখে নেয় এবং জেনে গেছে টাঁকশালে কাজ করে, তাহলে বুঝতে পারছো তো অবস্থাটা কী হবে। হ্যাঁ দেবাশিস, তুমি চিনে রাখো। হ্যাঁ একদম। আমার যারা ছাত্রছাত্রী তারা সত্যি আমার খুব স্নেহের, আমার সন্তানের মতো। সে আমার চেয়ে বড় হলেও তাকে আমার কিরম সন্তানের মতোই মনে হয়, এবং সবসময় আমি চেষ্টা করি সব রকমভাবে তাদের প্রোটেক্ট করতে, যেন তারা কোনো অসুবিধে না পড়ে, তাদের যেন কেউ কিছু বলতে না পারে। এবং আমার ছাত্রছাত্রীদের কেউ কিছু বললে ওই বলে না তোর অত লাগে কেন, আমার খুব লাগে না, কেন বলবে ওকে, এইরকম আর কি। একটু ছেলে মানুষও আছে, জানে সেটা অনেকেই। মলয়ের অনেক ভালো গুণ আছে, খুব ভালো রান্না করে কিন্তু। আর মাঝে মধ্যে আমাকে একটা দারুণ বিস্কিট দিত আগে, এখন দেয় না। হ্যাঁ বলে রাখলাম, আপনারা সামনাসামনি দেখা হওয়ার সম্ভাবনা কম, দেখা হলে বলবেন দিদিভাইয়ের প্রিয় বিস্কিটটা একটু দিতে। আজও আনেনি। আচ্ছা, মলয়ের একটা খুব সুন্দর, মানে ওকে আমার খুব ভালো লাগে, এবং এত বছর ধরে যেহেতু ওর সঙ্গে আমার যোগাযোগটা রয়ে গেছে, তার একটা কারণ হচ্ছে মলয় পরিবারের প্রতি তার দায়িত্ববোধ, মলয়ের মায়ের প্রতি মলয়ের দায়িত্ববোধ, বা স্ত্রী বা আরও অনেকের প্রতি হয়তো আছে। আমি দেখেছি বা জানি যে মাসিমা অসুস্থ হলে মলয় কীরকম উদ্গ্রীব থাকে এবং কিভাবে তার যত্ন করার চেষ্টা করে। এই গুণ আজকাল অনেকের থাকে না। বাবা মারা বয়স্ক হয়ে গেলে অনেক সন্তান তাদের একটু উপেক্ষা করেন, সেটা আমার খুব মনে লাগে। আমার মনে হয় যে বাবা মা তো অনেক কষ্ট করে ছেলে মেয়েকে বড় করছেন, মানুষ করছেন, ওদের কিন্তু একটা দায়িত্ব থাকেই শেষ জীবন অবধি বাবা মার যত্ন করা, সেবা করা, পরিচর্যা করা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমার খুব প্রিয় কবি। সহজ সরল ভাষায় মানবিক দিকগুলোকে কিভাবে নীরেন্দা ছুঁয়ে ছুঁয়ে যেতেন। অনেক কবিতায় তার স্বাক্ষর আছে। তার কবিতা যে বুঝতে একটা প্রাণপণ চেষ্টা করতে হবে, 14 বার পড়তে হবে, বারবার ভাবতে হবে তা নয়। কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কোথায় যেন একবার পড়লেই কোথায় যেন গিয়ে লাগে, কোথায় যেন একটা ধাক্কা দেয়, মনটা কেমন করে ওঠে, মনে হয় আরে এ তো আমার কথা, উনি তো আমার কথা বলেছেন। আমি খুব স্নেহ পেয়েছি ওনার। উনিও 25শে ডিসেম্বর চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে, আর 25শে ডিসেম্বর আসছে।
ওনার একটি কবিতা শোনাবো। এটা কিছুটা মলয়ের কথা মনে হলো, পাশে বসে আছে বলে কিছু নীরেন্দার প্রতিও শ্রদ্ধা। কবিতাটির নাম অন্য গোপাল। কাশিটা আজ আর তত জ্বালাচ্ছে না, ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেলবেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলার এই বারান্দায় এসে বসেছেন। হাতে কাঁটা, কোলে সাদা আর নীল পশমের গুটি, হাফহাতা আর গোলগলার একটা সোয়েটার সবেমাত্র শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন আর একটাতে, যাতে পুজোর আগে এটাও তিনি শেষ করতে পারেন, যাতে তার 10 বছরের গোপাল তার ঠাম্মার সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটাও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো তার কাঁটা এতদিন যেমন দ্রুত চলত, আজ যে আর তেমন চলছে না। কারণ নিউ জার্সি থেকে আজই একটা চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল অর্থাৎ অরুণাংশু সেন আর কমলিকার পুত্র রনি তাতে যদিও রোমান হরফে তবু বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা, বাপি আর মা বলেছে এবারের পুজোয় আমরা কলকাতা নয় ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ীর আজ তা ঠিক জানা নেই, তবু এটুকু তিনি বেশ বুঝতে পারেন যে ছুটি কাটানোর পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর গাছগাছালি ঝুঁটি ধরে নেড়ে দিয়ে মাঝে মধ্যেই ছুটে আসছে ভরা বর্ষার দমকা জলো হাওয়া। সামনের মাঠে উদম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে, তাদের সকলকে তিনি না চিনলেও এই বৃদ্ধাবাসের চৌকিদারের ছেলেকে তিনি চেনেন। তার নাম তিনি জানেন না, তবু ওরও বয়স হয়তো ওই বছর 10 হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো, হঠাৎ চেয়ার ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলেন জ্যোৎস্নাময়ী। ছেলেটিকে কাছে ডেকে এনে ওই হাফহাতা গোলগলা সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে একগাল হেসে বললেন, গোপাল, এটা তোরই জন্যে বানিয়েছি, তুই সামনের শীতে পড়িস। বয়স্ক জনের একাকিত্ব আপনারা প্রায়ই এখন খবরের কাগজে পড়ছেন, আর এই সময়ে অনেক অল্প বয়সীরাই তো অবসাদে চলে যাচ্ছেন। কত বয়স্ক মানুষ অবসাদে যাচ্ছেন, কেউ আত্মহনন করছেন, কেউ বা অন্য কোনোভাবে একটা মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। ঘড়ির কাঁটা কিন্তু খুব দ্রুত চলছে, আমাদের সময় কিন্তু 1.5 ঘন্টা। আর রজত এরপর 2-1টি কবিতা বলবে। আমার মনে হয় আমি আরেকটি কবিতা বলে একটু রজতকে দিয়ে আবার আমি ফিরব। কি কবিতা বলবো? আমার আরেকজন খুব প্রিয় কবি, মলয়রা জানে, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীলদার কবিতা তো খুব প্রিয়, কিন্তু সুনীলদার কবিতা আরেকটু পরে বলবো, শেষের দিকে। এখন আমি যার কবিতা বলবো তিনি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি বা কলেজ, সবাই আমি স্টেজে উঠলেই ছন্ন ছাড়া কবিতাটা জন্য অনুরোধ করতেন, কিন্তু না, আমি আজকে ছন্ন ছাড়া বলবো না, আমি বলবো মানুষ ঈশ্বর হবে। সামনে 25শে ডিসেম্বর বড়দিন, আর বড়দিন মানে শুধু তো একটা পিকনিক পার্টির দিন না, বড়দিন আমাদের অনেক কিছু শেখায়। বড়দিন হচ্ছে মানুষের জয়ের দিন, মানবিকতার জয়ের দিন। সব মানুষ যে সমান, ধর্মের ভিত্তিতে কেউ যে ছোট নয় বড় নয়, সেই মানবতার জয় ঘোষণা করে এই দিন। প্রভু যিশুর কথা, সবারকে ভালোবাসার কথা এই কবিতার মধ্যে দিয়ে। মানুষ ঈশ্বর হবে।
ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে। চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো, কিন্তু জামা, গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু জামাটাকে তো আর ছিঁড়ে চার ভাগ করা যায় না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তারই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর। আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে। কেখন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু। চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই দেখি, নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই, যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু, এত দূরেই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, এ নালিশ তো আমাদের নালিশ। যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন, ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরত না তাঁর বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করল, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর হবে। রজত, তুমি দু একটি কবিতা বলে নাও, তারপর আমি শেষ পর্বে। হ্যাঁ, আমরা আসবো, আপনারা কোথাও যাবেন না, নিশ্চয়ই অপেক্ষা করছেন। দিদি একটু আগে ঘোষণা করেছেন যে পরের পর্বে নিয়ে দিদি আরও কিছু কবিতা নিয়ে আসবেন আপনাদের কাছে। আমরা তার আগে আরেকবার একটু বন্ধুর কাছে যাই, ছন্দবন্ধনের কর্ণধার রজত মিত্র। রজতের কাছে যাওয়ার আগে আমার একটা কবিতা বলতে খুব ইচ্ছে করছে। রজত আমার দীর্ঘদিনের বন্ধু, বলেছে আবৃত্তির সাথী। এই বন্ধুর সৌজন্যে আজকে আসা, তাই বন্ধুর জন্যে এই ভালোবাসা। রামচন্দ্র পালের একটি কবিতা। বন্ধু, তোমাকে ভালোবাসা দিতে চাই। কে আছো বন্ধু, ডাকনাম ধরে ডাকো। বন্ধু আসবে ভালোবাসা নিয়ে আজ। বন্ধু, বুকের দরজাটা খুলে রাখো। বন্ধুর বাড়ি সে তো বেশি দূরে নয়, হাত বাড়ালেই বন্ধুকে খুঁজে পাবে। বন্ধু ডাকলে সবাই বন্ধু হয়। বন্ধু আসবে ভালোবাসা উৎসবে। বন্ধুর বাড়ি কোথাও দেয়ালে নেই, এপারে ওপারে ছোট্ট একটি সাঁকো। মাথার উপর মুক্ত আলোর আকাশ। বন্ধুর কাঁধে বিশ্বাসী হাত রাখো। হাত রাখো হাতে, মন রাখো মনে বন্ধু।
পৃথিবী নামক মহাকাশ জানি আমরা ভাসতে 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 চলেছি। ভালোবাসাটুকু আমাদের প্রাণ ভোমরা। বুকের দরজা খুলে রেখে ডাকো বন্ধু, বুকের দরজা খুলে রেখে ডাকো বন্ধু, যেন বন্ধুর কোনো বিকল্প নেই। বন্ধু তোমাকে 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 ভালোবাসি, শুধু ভালোবাসি তোমাকেই। সেই ভালোবাসাটুকু নিয়ে আবারও এবারে রজতের শেষ পর্বে, তারপর আবার আমরা ফিরে আসব দিদির কাছে। হ্যাঁ, ধন্যবাদ মলয়। শ্রদ্ধা নেবেন দিদিভাই। অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী রয়েছে আমি পাশে বসে, আমার পরম সৌভাগ্য। আমি দুটো নিবেদন রাখছি। প্রথমে একটি গল্প, একটি বহুল প্রচারিত সংবাদপত্রে চেনা গল্প অচেনা মোড় এই শিরোনামে গল্প চাওয়া হয়েছিল। সেই শিরোনামেই গল্পটি এসেছিল। পিঁপড়ে এবং ঝিঁঝি পোকা, রানা সেনগুপ্তের লেখা। সেই গল্পটি আমি চেষ্টা করছি। বিরাট এই বিশ্বের এক কোণে ছিল একটি জনপদ। সেখানে বাস করতেন এক বিখ্যাত গায়ক, নাম তার ঝিঝিট খাম্বাজ। প্রতিদিন তার গান শুনতে প্রভূত পতঙ্গের সমাগম হতো। নানা সুর তাল লয়ে তিনি গান ধরতেন। তবে তার যে গান শুনে শ্রোতাদের বাহ্যজ্ঞান পর্যন্ত লুপ্ত হয়ে যেত, সেটি ঝিঝিট খাম্বাজ রাগেই গাওয়া। গানটির কথাটা এই রকম: হায় ঝিঝিদের কেন ডানা নেই, যদি থাকতো ডানা ঝিঝিরা পাখি হতো কত সহজেই। হায় ঝিঝিদের কেন ডানা নেই। হেমন্তকালে জন্মেছিলেন এই বিখ্যাত গায়ক। জন্মের পরে তাকে গান শিখিয়েছিলেন তার বিখ্যাত গায়ক পিতা মহা ঝিঝি। হেমন্তে চারিদিকে ফুলের সমাহার। সেই ফুলের মধু রেণু খেয়ে মেখে আর সারাদিন গান গেয়ে দিব্যি সময় কেটে যাচ্ছিল এই গায়কের। আসলে পেটের চিন্তা যদি কারো না থাকে, তাহলে তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। এই ঝিঝিট খাম্বাজের পক্ষে যেরম গান। একদিন গায়ক আসরে বসে গান গাইছেন। চারিদিক থেকে শ্রোতাদের হাততালি, এনকোর আর ঘন ঘন সিটি। শ্রোতাদের তুমুল হাততালির মধ্যে ঝিঝিটের মনে হচ্ছে তিনি যেন স্বর্গে পৌঁছে যাচ্ছেন। হঠাৎ তার মনে হলো তার প্রতিবেশী পিপিলিকা তো কোনো দিন এই আসরে বসে গান শোনেনি। সে কি অসভ্য, বর্বর, নাকি সে তাকে গায়ক বলে পাত্তা দিতে চায় না? তার মনের দুঃখ তার ভক্তদের সামনে প্রকাশ করলেন ঝিঝিট খাম্বাজ। বললেন, ভাই আরশোলা, ভাই মশা, গুবরে পোকা ভাই, আমি হয়তো তোমাদের আর তেমন গান গেয়ে আনন্দ দিতে পারছি না। তোমরা আমার গান শুনে হাততালি দিচ্ছ ঠিকই, তবে সেটা ভালো লাগা থেকে নয়, দিতে হয় তাই দিচ্ছ। সবাই সমস্বরে বলে উঠল, কি বলছেন উস্তাদজি, দিন দিন তো আপনার গলা আরো খোলতাই হয়ে উঠছে। মশা বলল, আমিও তো গান গাই, কিন্তু আপনার মতো গলা আমার কই। যখনই একটু গাই চড়চাপড় খেয়ে পালিয়ে আসি। গুবরে পোকা বলল, আমি গান গাইলেই তো সবাই আমাকে তাড়া করে, আর দেখুন সবাই কেমন বসে আপনার গান শুনছে। এমন সময় পিপিলিকা ওই আসরের পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে ঝিঝিট খাম্বাজ বললেন, এই যে পিপিলিকা আমার প্রতিবেশী, সারাদিনে অন্তত 22 বার এর সঙ্গে আমার দেখা হয়, কিন্তু এই পিপিলিকা একদিনও তো আমার আসরে এসে বসে গান গায়নি। সে কি মনে করে আমি গান গাইতে জানি না? শ্রোতারা সমস্বরে পিপিলিকাকে দুয়ো দিতে শুরু করলো। পিপিলিকা তো এসব শুনে চমকে টমকে অস্থির। তার মতো ছোট লোককে নিয়ে
সঙ্গীতের আসরে কথা হচ্ছে। সে হাত জোর করে বলল, পণ্ডিতজি, আমি নেহাত কুলি কামারি মানুষ। সারা দিন সংসারের পিছনে জোয়াল খাটতেই আমার সময় চলে যায়। সামনে প্রচণ্ড শীত, চারিদিক বরফে ঢাকা থাকবে, কোথাও এক বিন্দু খাবার পাওয়া যাবে না। এদিকে ওই ভয়ঙ্কর শীতের মধ্যে আমার গিন্নি আবার 17 নম্বরটার জন্ম দেবেন। পরিবারের সকলের খাবার জোগাড় তো করতে হবে। এই করতেই আমার দিন শেষ। সকলে মিলে বলল, কাজ তো সকলেরই আছে। দুদণ্ড বসে পণ্ডিতজির নতুন সুর দেওয়া গানটা শুনে যাও। পিপিলিকা হাত জোড় করে বলল, আমি কথা দিচ্ছি, শীতকাল আসুক, আমি আমার সমস্ত ছেলেপুলেকে নিয়ে প্রত্যেক দিন এসে এই আসরে বসে গান শুনব। এখন আমার মরার সময় নেই। ছেলে মেয়েদের ভালো মন্দের স্বাদও তো দিতে হবে। কেটে গেল বেশ কয়েকদিন। এলো শীতকাল, চারিদিক বরফে ঢেকে গেল। একটা ফুলও দেখা যাচ্ছে না। কয়েকদিন খাওয়া জোটেনি ঝিঁঝিট খাম্বাজের। তাও স্বভাব বশতই তার বাসা থেকে বেরিয়ে সামনের এক ঢিবির উপর বসে সবে একটু তান ধরেছেন উস্তাদজি। এমন সময় দমকা শীতল হাওয়া ঝিঁঝিটকে উড়িয়ে নিয়ে ফেলল কয়েকশো ফুট দূরে মাটিতে। ঝিঁঝিট হাত পা ভেঙে দ হয়ে পড়ে রইলেন। একে একে তাকে ঘিরে ধরল মশা, মাছি, আরশোলা, গুবরে পোকা। সবাই তাকে গালাগালি দিতে শুরু করলো। মশা বলল, শুধু গান গাইলেই কি হবে? এই দেখো না, আমি যখনই গান গাইতে যাই সবাই আমাকে চপেটাঘাতে মারতে চায়। তাই বলে কি আমি মানুষের রক্ত শোষণ কম করেছি? খাবারের চিন্তাটা তো মাথায় রাখতে হবে। আরশোলা বলল, আমাকে তো সব সময় ভাগাড়ে খবর রাখতে হয়। গরু, কুকুর, মানুষ কে আমার প্রতিদ্বন্দ্বী নয়। আমি তো সব সময় ভাগাড়ে থেকে ফাঁক মতো খাবার জোগাড় করি। গোবরে পোকা ঘনঘট করে বলল, খাবার জোগাড় করতেই তো আমার সারা দিন কেটে যায়। তা না হলে আমিও ওস্তাদ হতে পারতুম। কিন্তু এই গায়কের খাবার দায়িত্ব কে নেবে? কে সেবা শুশ্রূষা করবে? এই কথা উঠতেই ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। দূরে দাঁড়িয়ে মজা দেখছিল পিপিলিকা। এবার গুটি গুটি পায়ে এগিয়ে এসে ঝিঁঝিটের অত বড় শরীরটাকে টেনে হিঁচড়ে অনেক কষ্টে গলদঘর্ম হয়ে তার বাসায় নিয়ে গেল। বলল, मैं हूं না। পিপিলিকার এই আত্মত্যাগের খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। সবাই বলল, এই প্রবল শীত, চারিদিক বরফে ঢাকা, নিজেদের খাবার সংস্থানও কারো নেই। এই সময় এমন একজন গায়কের জন্য এত বড় স্বার্থত্যাগ এবার সহজ কথা নয়। টিভি চ্যানেল খবর টেলিকাস্ট করল। সংবাদপত্রের প্রথম পাতায় খবর বেরোল, পিপিলিকাকে পুরস্কার দিল রাজ্য, দেশ। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরা বললেন, এত বড় আত্মত্যাগ সহজ কথা নয়, বিশেষ করে এই মাগ্গি গন্ডার বাজারে। পিপিলিকার নামে ধন্য ধন্য পড়ে গেল। পরদিন পিপিলিকা টাইম মেশিনের বোতাম টিপল। দেখল তার এই কীর্তির কথা আগামী 1000 বছর পাঠ্যপুস্তকে লেখা থাকবে। কে এক ঈশপ সাহেব তাকে নিয়ে গল্প লিখবেন। তিনি বলবেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবে সবার আগে জোগাড় করতে হবে পেটের খাবার। সঙ্গীত, শিল্পকলা টলা সব পরে। পিপিলিকা যখন দেখল তার এই আত্মত্যাগের কথা কালোত্তীর্ণ হবেই, তখন সে একটা বড় করাত নিয়ে এলো। গলা থেকে
ঝিঁচিটকে দু ভাগ করল, অন্তঃপুরের দিকে তাকিয়ে বলল, কই গো গিন্নি, ছেলেপুলেদের নিয়ে এসো, এমন সুস্বাদু মাংস কোনো দিন খাওনি। ধন্যবাদ। আসলে আমার গল্পটা পড়ে মনে হয়েছিল যে আমাদের সঙ্গেও ভীষণভাবে যায় গল্পটা আর কি। যাই হোক, এই পর্বে আজকের অনুষ্ঠানের আমার শেষ নিবেদন এই চল 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 কাজী নজরুল ইসলামের লেখা। স্যার গিয়াসউদ্দিন দালাল উনি ইংরাজি অনুবাদ করেছেন নজরুল সাহিত্যের। ওনার অনুবাদটাও নিয়েছি, ইংরাজি অনুবাদ, এবং ওনার বৈশিষ্ট্য হচ্ছে বাংলার যেরকম অন্তমিল বা ছন্দ, ওনার অনুবাদটাও, ইংরাজি অনুবাদটাও ওইভাবে ছন্দে করা যাচ্ছে আর কি। এটা একটু বিরল। তার আগে ছোট্ট করে দুটো কথা বলি এর নির্বাচনে একটু এই নির্বাচনের পিছনে। আমি যখন কলকাতায় কাজ করছিলাম, তারপর আবৃত্তি নিয়ে কাজ করছিলাম, তারপর চাকরি পেয়ে শালবনীতে আসি। শালবনীর একটু তো ইন্টেরিয়ার জায়গা, খুব মন খারাপ হয়েছিল। তারপর শালবনীর যারা ছাত্রছাত্রী, তাদের কথ্য ভাষা প্রমিত বাংলা ভাষার থেকে অনেকটা দূরে। তা সত্ত্বেও একদম নতুন জায়গা, এবং শালবনী অঞ্চলে কোনো প্রাতিষ্ঠানিক আবৃত্তি চর্চার চল ছিল না। একটা চ্যালেঞ্জ নিয়েই চর্চাটা শুরু করেছিলাম। হয়তো এই কবিতাগুলোই আমাদের সেই চ্যালেঞ্জটা নিতে সাহস দেয়। আপনাদের শুনে ভালো লাগবে। এখন আমার বেশ কয়েকজন ছাত্রছাত্রী, ওরাও স্কুল করেছে, আমরা সবাই মিলে বৃহৎ ছন্দবন্ধন পরিবার হিসেবে কলকাতার সঙ্গে সঙ্গে শালবনীর একটি বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ছেলে মেয়েদের নিয়ে আমরা কাজটা করতে পাচ্ছি। আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই আমাদের কাম্য। এবারে চলে যাব আবৃত্তিতে। সঙ্গে মিউজিক রয়েছে, মিউজিকটা করে দিয়েছেন মেদিনীপুরের আমার ষষ্ঠীদা। চল 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 কাজী নজরুল ইসলাম, অনুবাদ গিয়াসউদ্দিন দালাল। হ্যাঁ, এবার মিউজিকটা। চল 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 চল, march and move on, march and move on. চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, march and move on, march and move on. High in the sky calls the drum, Banata style wood forum, youth of the daybreak come, move forward, move on, march and move on, march and move on. Chol 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 chol. উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। চল 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 চল, we'll knock the door of the dawn, bring a morning of crimson, and we'll break the deep night, a maze of obstruction. March and move on, march and move on. Chol 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 chol. নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। চল 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 চল, song of the new will sing, make the crematorium green, will bring a new life, a new strength in the arms. March and move on, march and move on. চল 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 চল।
চল রে নওজোয়ান, সন্দ্রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। Move on, young men, be attentive, listen. Portal of death in every door, but life calls again. Bhang re bhang agol, chal re chal. Break down the bolt and forward apply on. March and move on, march and move on. Chal. March and move on, march and move on. Chal. March and move on, march and move on. Chal. মলয়, হ্যাঁ, আগে মাছটা খুলি। এক যন্ত্রণা, কিন্তু মেনে নিতে হবে। চল করে আমাদেরও সময় তাড়া দিচ্ছে। চল এগিয়ে চল। আমরা এগিয়ে এসেছি, প্রায় একদম শেষ পর্বে চলে এসেছি। দিদির কাছে আমরা যাব। তার আগে রজত আমাকে গাড়িতে আসতে আসতে বলেছিল তুমি একটু কিছু শোনাবে। ওর ছন্দবন্ধনের দলের পক্ষ থেকে একটা আবেদন। তো বেশি সময় নিই, আমি খুব ছোট্ট একটি কবিতার কথা মনে হচ্ছে এক্ষুনি। দিদি একটু আগে বড়দিনের কথা বলছিলেন, সেই বড়দিনেরকে ঘিরে গোবিন্দ চক্রবর্তীর একটি লেখা মনে পড়ছে। দিদি, গ্রামের গির্জার পথে বুড়ো জোসেফের সঙ্গে যখনই দেখা হয়, এই একটা কথাই তাকে বারবার জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই জোসেফ, গির্জায় তো রোজই ঘণ্টা বাজে, কিন্তু প্রভুর পুনরাবির্ভাবের আর কত দেরি? বাটালির মাথায় হাতুড়ি টুকতে টুকতে কাঠের টুকরো থেকে মুখ না তুলে একই উত্তর দেয় সে, সবুর করুন, বড় দিনটা আগে আসুক। দেখতে দেখতে কঠিন তুষারপাত শুরু হয়, গাছে গাছে সকরুণ পাতা ঝরে, গান ভুলে যায় পাখি, নদীও শিউরে হয়ে যায় এতটুকু। কিন্তু গ্রামের বুড়ো জোসেফ অক্ষয়, অবিচল, এবং তেমনি অবিচল প্রত্যয়ে একই কথার পুনরাবৃত্তি করে, সবুর করুন, বড় দিনটা আগে আসুক। আজ আরেকটা বড় দিন। আজও আমার দেখা হয়েছিল জোসেফের সঙ্গে, কিন্তু আজই পেলাম বোধহয় সব থেকে সেই সাফ জবাব। কাঠের টুকরো থেকে মুখ তুলে জোসেফ জানালো, যিশু কেন আসবেন? কেন বারবার একই কথা জিজ্ঞাসা করেন? আর কোথায় বা আসবেন? এই স্বর্গীয় শিশুর শয্যা রচনার জন্য স্তেপের বিস্তীর্ণ প্রান্তরেও কি মিলবে এমন এক মুঠো শুকনো ঘাস যাতে ছিটে পড়েনি এক ফোঁটা রক্তের? দিন তো কতবারই বড় হলো, কিন্তু মানুষের সত্যিকারের বড় দিন এলো কই? সত্যি মানুষের সত্যিকারের বড় দিন আসুক, আমরা সকলেই চাই। সেই কামনায় আমরা আবার ফিরে যাই তাঁর কাছে। দিদিভাই ব্রততী বন্দ্যোপাধ্যায়, আজকের শেষ নিবেদনের দিকে চলে যাব। খুব যে একটা ফিরে যাওয়ার সময় আছে তা নয়, লিস্ট করা ছিল কিছু, তবে সেটা আবার কোনো একটি অনুষ্ঠানে শোনাবো। অমিতাভ দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, জগন্নাথ চক্রবর্তী, অনেক লিস্টে ছিল। কিন্তু যা হয়, একটা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠান তো, কথোপকথন, মাস্ক পরা খোলা, জল খাওয়া, সব কিছু মিলিয়ে একটু সময় চলে যায়। তবু যে আপনাদের কাছাকাছি একটু পৌঁছতে পারলাম সুস্থভাবে, সেটাই একটা বড় পাওয়া। আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক, আর যেন কোনো প্রিয়জনকে আমরা না হারাই এই দিনগুলোতে। সবাই মিলে আজকে এই প্ল্যাটফর্ম থেকে সেই প্রার্থনাটুকুই করতে চাই, সেই প্রার্থনাটুকুই পৌঁছে দিতে চাই যে আমরা যেন আরও সুস্থতার দিকে এগিয়ে যেতে পারি। 2021 যেন আমাদের কাছে একটা শুভ সকাল নিয়ে আসে। এটাই এখন প্রত্যেকে, বিশ্বের প্রতিটি মানুষ একই
জায়গায় আছেন, একই মানসিক অবস্থায় আছেন, সবাই চাইছেন যে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। যারা চলে গেছেন, আমাদের ছোটবেলা থেকে একটা ধারণা, মা বলতেন খুব প্রিয়জন কেউ চলে গেলে যখন কান্নাকাটি করতাম, মন খারাপ করতাম, তো মা বলতেন যে মন খারাপ করছো কেন, আকাশের দিকে তাকাও, ওই তারার মধ্যে তিনি আছেন। যেমন আমরা কিছুদিন আগে আবার শুনলাম না, পেলে বলছেন যে আকাশে তোমার সাথে দেখা হবে, ওখানে আমরা ফুটবল খেলবো, ম্যারাডোনাকে বলছেন। তো প্রিয়জনদের হারিয়ে গেলে আমরা ওই রকম আকাশের মধ্যে তাদের খুঁজে পাবার চেষ্টা করি। শ্রীজাতর একটি কবিতা সৌমিত্রদাকে নিয়ে আমাকে সেইভাবে বাধ্য করেছে সৌমিত্রদাকে আকাশের তারাদের মধ্যে খুঁজে নিতে। আজকে তাঁর প্রতি শ্রদ্ধা রেখে এই কিংবদন্তি সম শিল্পী, এই পিতৃসম শিল্পী মানুষ, তার প্রতি আমার শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা রেখে শ্রীজাতর একটি কবিতা একটু পড়ি। সন্ধে নামছে এখন তোমার মুখে, আকাশে দূরের তারা চেনাচ্ছ তুমি, আমরা দেখছি আগুনের বন্ধুকে, জীবন ধ্রুবক মৃত্যুই মরশুমে। এক জীবনের এতগুলো সংলাপ, সব ঠিকঠাক আদায়ের পর ছুটি, আমরা দেখছি শ্রান্ত পায়ের ছাপ, ভালোবাসা তবু দেখায়নি বিচ্যুতি। সন্ধে নামছে আবার তোমার কাছে, এবার তোমাকে নিয়ে যাবে বলে আশা। কজন মানুষ প্রবাহের মতো বাঁচে, চিনিয়ে দিচ্ছ দূরের তারার ভাষা। দাহ মুছে যাক, দহন জাগুক দাগে, মহিরুহ গেলে নত জানু হয় ঝড়ো। ছাই উড়ে যেতে এক মুহূর্ত লাগে, তোমার আগুন আকাশের চেয়ে বড়। সৌমিত্রদা চলে যাবার পর শ্রীজাত এটি লিখেছিলেন ফেসবুকে, সেটি শোনালাম। আমি একদম শেষ কবিতায় যাব। শেষ কবিতায় যাওয়ার আগে আমাকে যিনি এতক্ষণ ধরে প্যানেলে বসে সহযোগিতা করলেন, অনেকেই আছেন প্যানেলে, আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। আমার সহযোগী ছাত্রী শ্রাবন্তী আছেন, আর এক ছাত্রী তন্নি আছে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের তরফ থেকে। দেবাশিস তো আছেই, থাকেই সবসময়, অত্যন্ত স্নেহের এবং খুবই বড় মাপের একজন মিউজিশিয়ান। দেবাশিস আমার সাথে অনেক অনুষ্ঠানে বাজিয়েছে, সকলেই খুব পছন্দ করে দেবাশিসকে। দেবাশিসের সহযোগীরা আছে, এখানে ক্যামেরায় আছে সব ভাইরা, সকলের নাম জানা হয়নি। ওখানে সাউন্ড রেকর্ডিস্ট আছেন, আর এদিকে রজত আর মলয়, আরও সব অনেকেই তো আছেন, বাইরে বসে আছেন। সকলকে আগাম শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। যে কবিতাটি শোনাবো, ওই কবিতাটি শোনানোর একটা কারণ আছে। সৌমিত্রদার আমি বেশ কিছু মঞ্চে এই কবিতাটি একসাথে আবৃত্তি করেছিলাম। এই কবিতাটি আবৃত্তি করতে গেলে এখন গলাবদ্ধ হয়ে আসে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। এই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলিতার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে,
তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলে। এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ওই স্বচ্ছবান। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। সকলকে ধন্যবাদ জানাবার আগে দু একটি কথা বলে নিতে চাই। আমি ব্যক্তিগতভাবে আজকেরই আমার এই অনভ্যস্ত মঞ্চে যতটুকু ভুল ত্রুটি হলো, তার জন্য দিদির কাছে আমি মার্জনা চেয়ে নিতে চাইছি। আর মার্জনা চাইছি আপনাদের কাছে। প্রায় 600-র ওপরে মানুষ আজকে আমাদের সঙ্গে ছিলেন। প্রচুর মন্তব্য এসেছে, প্রচুর কমেন্ট লিখেছেন আপনারা। আমি তার একটা দুটোই শুধু পড়তে পেরেছি, প্রচুর দেখতে পাচ্ছি এখনও। সেটুকু সবটা পারলাম না বলে আমি আপনাদের সকলের কাছে মার্জনা চাইছি। আর ছন্দবন্ধনের কাছেও আমি কি বলবো, আজকে কথা ছিল আমার দু একটা মেসেজ পড়বার, ঠিক মতো আমি এত মেসেজ আসছে যে আমি ঠিক গুছিয়ে উঠতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি সব শেষে রজতের কাছে যাব। রজত আজকে ছন্দবন্ধনের পক্ষ থেকে আয়োজন করেছিল, যে আয়োজন হওয়ার কথা ছিল রবীন্দ্র সদনে, কিন্তু যাই হোক সব মিলিয়ে অবশ্যই একটা মন্দের ভালো তো হলোই। রজত, তোমার কাছে। অনুষ্ঠান শেষে ধন্যবাদ দেবার পালা, এটা তো আমাদের রীতি। ছন্দবন্ধনের
আমার কলকাতার ছাত্রছাত্রী, অভিভাবক, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ছন্দবন্ধনের শালবনী এবং চন্দ্রকোনা রোডের শিক্ষিকা, আমাদের যারা রয়েছেন, ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, তাদের কাছে, বিশেষ করে তাদের কাছে আমি ঋণী। কারণ আমি কলকাতা থেকে শালবনীতে গেছি, তা সত্ত্বেও আপনারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই 2 দশক। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আসলে কৃতজ্ঞ শব্দটাও এখানে হয়তো একটু কম পড়ে যায় ওজনে, মাননীয়া ব্রততী বন্দ্যোপাধ্যায় ওনার কাছে, যে এই কঠিন পরিস্থিতিতেও উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে এসেছেন। আর তারপরে আমার মতো এক অর্বাচীন তার ওনার পাশে বসে তাকে কবিতা বলার পারমিশন দিয়েছেন। কৃতজ্ঞতার শেষ নেই। আসলে কৃতজ্ঞ শব্দটাও এখানে অনেক কম। এই স্টুডিওর যিনি আছেন দেবাশিস দা, ব্রততী পরম্পরার যে 2 দিদি এবং বোন আছেন, সাপোর্ট করলেন আমাদের, সাউন্ড রেকর্ডিস্ট যিনি আছেন সঞ্চালক বন্ধু মলয়, এবং আমার আরও এক বন্ধু, ও ওখান থেকে টেকনিক্যাল সাপোর্টের কিছু কাজ করছে স্টুডিওর বাইরে, পল্লব। কৃতজ্ঞতা জানাই তাদের। আর একজনকে কৃতজ্ঞতা তো জানাতেই হয়, কারণ তার সঙ্গে যোগাযোগ না হলে তোমার হয়তো এই অনুষ্ঠান হতো না। মৌসুমী, একদম একদম মৌসুমী আছে, মৌসুমী পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করে দিয়েছে। এবং মৌসুমীদের কাছে আমি মানে ঋণী বলতে পারি। খুব সুন্দর গাইড করেছেন। আমার কর্মস্থলের আমার সহকর্মী, তাদের পরিবার, তাদের কাছে কৃতজ্ঞ। সব থেকে বড় কথা যে আমরা স্টুডিওর দেবাশিসদা বলেছেন 600-র উপর মানুষ, আমি দেখেছি, শুধু দেবাশিসদা বলেছেন না, আমি দেখেছি, সারাক্ষণ এটা দেখেছেন। আসলে এইটাই হয়তো আমাদের ফেসবুক লাইভের একটা পাওয়া, যে সারা পৃথিবীর মানুষের কাছে আমরা একটু পৌঁছতে পারি, যারা আবৃত্তিটা ভালোবাসেন তাদের কাছে পৌঁছতে পারি। আগামী দিনে আমরা এই রকমই পরিবেশ পরিস্থিতি ঠিক হলে কলকাতার বড় হল নিয়ে অবশ্যই করার চেষ্টা করব। আর যতদিন না হচ্ছে আমরা আলোচনার ভিত্তিতে এই ধরনের ফেসবুক লাইভ, মানসম্মত ফেসবুক লাইভ অনুষ্ঠান আমরা করার চেষ্টা করব। আসলে আমাদের ভাবনা চিন্তার জায়গায় ছিল যাতে একটা স্টুডিওতে করতে পারি, যাতে খুব ভালো কোয়ালিটির সাউন্ড, ভালো কোয়ালিটির পিকচার, বা যারা আবহ ব্যবহার করেন, তারা যাতে সুন্দরভাবে সেটা ব্যবহার করতে পারেন। মানে আবৃত্তির সর্বোচ্চ স্তরে যাতে পরিবেশনাটাকে নিয়ে যাওয়া যায়, সেভাবেই করা। আর একবার কৃতজ্ঞতা দিদি ভাইয়ের কাছে, আমাদের সর্বজন শ্রদ্ধা ব্রততী বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে। অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী থাকলাম, পাশে বসে আমি, মলয়, স্টুডিওর সবাই এবং আপনারা সবাই। আগামী দিনে আপনাদেরকে এভাবেই শুধু আমাদের পাশে নয়, ছন্দবন্ধনের পাশে নয়, এই বন্ধন দৃঢ় হোক ছন্দে, অর্থাৎ এই আবৃত্তি নিয়ে যারা আমরা কাজ করছি তাদের সকলের পাশে আপনারা সবাই থাকবেন, বেঁধে বেঁধে থাকবেন, হাত ধরে ধরে থাকবেন, এই অনুরোধ জানাই। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।